বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন হয় যদি শীতপ্রধান দেশগুলোর একটি মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের প্রত্যেক সুন্দর ও সহজ সরল জীবনাচার নিয়ে কোনো লেখক স্মৃতিচারণ করে, তার লেখনীতে ফুটিয়ে তোলে গ্রামীণ জীবনের ঘটনা চক্রগুলো আর সুন্দর ও দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি দারুণভাবে উপভোগ করি। এক নিঃশ্বাসে পড়ে ফেলতে মনে হয় সেই গল্পগুলো। যাই হোক, আজকে আপনাদের জন্য তেমনই একটি বই নিয়ে হাজির হলাম। বইটি লিখেছেন বিখ্যাত লেখিকা লরা ইঙ্গলস ওয়াইল্ডার। তার লিটল হাউস সিরিজের এটি প্রথম বই, ফার্মার বয়। সত্যি একটি প্রাণবন্ত লেখনী। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছে প্রথম পর্ব। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নিউ ইয়র্ক স্টেটের উত্তরাঞ্চলে অসম্ভব শীত পড়েছে এবার। পুরো তুষারে ছেয়ে গেছে মাঠ ঘাট। ওক, ম্যাপল আর বীচ গাছের ন্যাড়া ঢালে জমেছে তুষার। সিডার আর সপ্রুসের সবুজ ডালগুলোকে নুইয়ে ফেলেছে নিচের তুষারের ওপর। সীমানা ঘেরা পাথরের দেয়ালগুলো দেখাই যায় না। জানুয়ারি মাস, জঙ্গলের মাঝখান দিয়ে পথ। সে পথ ধরে বড় ভাই রয়াল আর দুই বোন ইলেজা যেন অ্যালিসের সঙ্গে স্কুলে চলেছে ছোট্ট আলমাঞ্জো। রয়ালের বয়স 13, ইলেজা জেনের 12 আর অ্যালিসের 10। সবার ছোট আলমাঞ্জো আজই প্রথম স্কুলে যাচ্ছে। ওর বয়স 9 ছুঁই ছুঁই। বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে খুব জোরে পা চালাতে হচ্ছে আলমাঞ্জোকে। তবু পেরে উঠছে না, কারণ সবার দুপুরের টিফিন বয়ে নিতে হচ্ছে ওকেই। এটা রয়্যালের নেওয়া উচিত, বলল সে। ও আমার চেয়ে বড়। রয়্যাল বেশ কিছুটা এগিয়ে গেছে, জবাব দিল ইলাইজা জেন। না মাঞ্জো, সবার ছোটজনকে বইতে হয় ওটা। তুমি এখন ছোট। ছোটদের ওপর খবরদারি খুব পছন্দ করে ইলাইজা জেন। আর ও বড় বলে ওর কথা শুনতেই হয় অ্যালিসার আলমাঞ্জোকে। ঠাল বেয়ে নামছে ওরা এখন। সামনে ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে মাইলখানেক গেলে স্কুল হাউস। শরীর ঢাকা রয়েছে গরম জামা কাপড়ে, কিন্তু গাল, নাক, চোখ খোলা পেয়ে সেখানে কামড় বসাচ্ছে ঠান্ডা। ওগুলো জমে যাবে বলে মনে হচ্ছে আলমাঞ্জোর। বাবার পোষা ভেড়ার লোম দিয়ে নিজ হাতে চমৎকার পোশাক তৈরি করেছে মা। ঠান্ডা বাতাস তো দূরের কথা, প্রচণ্ড বৃষ্টি হলেও এক ফোঁটা পানি ঢুকবে না ভিতরে। কোট, প্যান্ট, টুপি, মোজা, দস্তানা সব মায়ের তৈরি। শুধু পায়ের ইন্ডিয়ান মুকাসিনটা বানিয়েছে ভ্রাম্যমান মুচি। মেয়েরা শীতে মুখের সামনে নেটের খোমটা লাগায় বলে ঠান্ডার কামড় থেকে বেঁচে যায় কিছুটা। কিন্তু ছেলেদের মুখ থাকে খোলা, কনকনে ঠান্ডা বাতাস লেগে তাই আপেলের মতো লাল দেখাচ্ছে আলমাঞ্জোর গাল দুটো। আর নাকটা মনে হচ্ছে যেন টুকটুকে লাল চেরি ফল। মাইল দেড়েক হাঁটবার পর স্কুল দালানটা দেখতে পেয়ে হাঁপ ছাড়ল সে। হার্ড স্ক্র্যাবল পাহাড়ের পায়ের কাছে স্কুলটা। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সামনের কিছুটা জায়গা থেকে তুষার সরিয়ে রেখেছে টিচার। পথের ধারে গভীর তুষারের মধ্যে কোস্তাকুস্তি খেলছে 5টা বড় বড় ছেলে। ভয় পেল আলমাঞ্জো। এদের সম্পর্কে আগেই শুনেছে ও, আর চোখে তাকিয়ে বুঝল রয়্যালও ভয় পেয়েছে, কিন্তু ভাব দেখাচ্ছে যেন পায়নি। এই বড় ছেলেরা হার্ড স্ক্র্যাবল সেটেলমেন্ট থেকে আসে। সবাই ভয় পায় ওদের, তাতে খুব গর্ববোধ করে ওরা। নিছক মজা করবার জন্য ছোট ছেলেদের স্লেট ভেঙে চুরমার করে ওরা। কখনো বাচ্চা ছেলেদের একটা পা ধরে শূন্যে তুলে চারপাশে চরকি ঘুরিয়ে ছেড়ে দেয়। উড়ে গিয়ে গভীর তুষারে মাথা নিচু পা উঁচু অবস্থায় সেঁধিয়ে যায় ওরা, আর তাই দেখে হেসে খুন হয়ে যায়। কখনো বা দুটো ছোট্ট ছেলেকে নিজেদের মধ্যে মারামারি করতে বাধ্য করে। শত অনুনয় করলেও শোনে না। 16-17 হবে এদের বয়স, কিন্তু গায়ে গতরা অনেক বড় হয়ে গেছে এখনই। শীতের মরশুমে ক্ষেত খামারে কাজ থাকে না বলে পড়তে আসে স্কুলে। আসল পড়াশোনা কিছুই না। ওরা আসে টিচারের সঙ্গে কোনো ছুতোয় একটা গোলমাল বাঁধিয়ে তাকে পিটিয়ে দিতে, আর স্কুল হাউসটা ভাঙচুর করতে। গর্ব করে বলে বেড়ায় শীতকালীন পুরো সময়টা চাকরি করতে পারেনি আজ পর্যন্ত কোনো টিচার। গত বছরের টিচারকে ওরা এমনই মার মেরেছিল যে অনেকদিন ভুগে শেষ পর্যন্ত মারাই গিয়েছিল বেচারা। এবছর একজন হালকা পাতলা গড়নের ফ্যাকাশে চেহারার যুবক এসেছেন টিচার হয়ে। মিস্টার কর্স তার নাম।
খুবই নরম সরম, ভদ্র, ধৈর্যশীল মানুষ। ছোট ছেলেমেয়েরা সঠিক বানান বলতে না পারলেও বেত মারা তো দূরের কথা, জোরে ধমক পর্যন্ত দেন না। ওই বড় ছেলেরা মিস্টার কর্সকে মারবে ভাবতেই গাটা গুলিয়ে এলো আলমাঞ্জোর। ও জানে ওদেরকে ঠেকাবার শক্তি নেই মিস্টার কর্সের। স্কুল হাউসের ভিতরে কেউ টু শব্দ করছে না, তাই বাইরেই বড় ছেলেদের চিৎকার চেঁচামেচি বেশি করে লাগছে কানে। দরজা খুলে ক্লাসরুমে ঢুকলো ওরা, 3 ভাই বোনের পেছনে আলমাঞ্জো। কামরার ঠিক মাঝখানে বড়সড় একটা স্টোভ গরম করে রেখেছে ঘরটাকে। নিজের ডেস্কে বসে আছেন টিচার, একটা বই পড়ছেন। ওরা ঢুকতে বই থেকে মুখ তুললেন তিনি, হাসি মুখে বললেন, গুড মর্নিং। রয়্যাল ইলেজা জেন আর অ্যালিস সবিনয়ে উত্তর দিল, কিন্তু আলমাঞ্জো হাঁ করে চেয়ে রইল টিচারের দিকে। মিস্টার কর্স ওকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমিও তোমাদের সঙ্গে বাড়ি যাচ্ছি, তুমি জানো। বড় ছেলেদের ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি আলমাঞ্জো, চুপ করে থাকলো। হ্যাঁ, আবার বললেন মিস্টার কর্স, এবার তোমার বাবার পালা। নিয়ম আছে, প্রতিটা পরিবার 14 দিন করে টিচারের খাওয়া থাকার ব্যবস্থা করবে। এ ফার্ম থেকে ও ফার্ম, এমনি ঘুরে ঘুরে 2 সপ্তাহ করে থাকলে শীত শেষ হয়ে যাবে। স্কুল বন্ধ করে তিনি ফিরে যাবেন শহরে। ডেস্কের ওপর রুলার দিয়ে বাড়ি দিলেন মিস্টার কর্স, অর্থাৎ ক্লাস শুরু হবে এখন। ছেলেমেয়েরা যে যার সিটে গিয়ে বসল। মেয়েরা বাম দিকের সারিতে, ছেলেরা ডান দিকের। বড়রা বসবে পেছনের সিটে, মাঝারি ছেলে মেয়েরা মাঝের সিটে, আর একেবারে ছোটরা বসবে সামনের সিটে। প্রতিটা সিট একই সমান। বড়দের ডেস্কের নিচে হাঁটু ঢোকাতে কষ্ট হয়, আর ছোটদের পা মেঝে পর্যন্ত পৌঁছায় না, ঝুলে থাকে। প্রাইমারি ক্লাসে ওরা মাত্র 2 জন, আলমাঞ্জো আর মাইলস লিউডস। তাই একেবারে সামনে ওদের বেঞ্চ। বেঞ্চের সামনে কোনো ডেস্ক নেই, বই খুলে 2 হাত ধরে রাখতে হবে ওদের। এবার উঠে গিয়ে জানালায় রুলার দিয়ে কয়েকটা টোকা দিলেন টিচার। বড় ছেলের স্কুল হাউসের ভেতর ঢুকলো গেট দিয়ে। ঠাট্টা মস্করা করছে, হাসাহাসি করছে নিজেদের মধ্যে। দড়াম করে সশব্দে দরজা খুলে হুড়মুড় করে ঢুকলো ওরা ক্লাসরুমে। বিগ বিল রিচি ওদের লিডার। আলমাঞ্জোর বাবার সমান হবে রিচি, লম্বায় ও চওড়ায়, বিশাল হাতের মুঠি। ব্যাপরা ভঙ্গিতে মেঝেতে পা ঠুকে তুষার ঝরালো রিচি, তারপর এগুলো নিজের সিটের দিকে। বাকি 4 জনও সাধ্যমতো আওয়াজ করল। একটি কথাও বললেন না মিস্টার কর্স। নিয়ম হলো, ক্লাসে কথা বলা বারণ, চুপচাপ যে যার পড়া তৈরি করবে। কিছু বুঝতে না পারলে বা কারো কোনো প্রশ্ন থাকলে অনুমতি নিয়ে কথা বলবে। অথচ সবাই শুনতে পাচ্ছে, পেছনের সিটে বসে বড় ছেলেরা চাপা গলায় কথা বলছে, উসখুস করছে, সশব্দে বই রাখছে, ডেস্কে আবার তুলছে। কঠোর গলায় বললেন মিস্টার কর্স, গোলমাল বন্ধ করবে তোমরা, প্লিজ। 1 মিনিটের জন্য চুপ করে থাকলো ওরা, তারপর শুরু করলো আবার। ওরা চাইছে একবার ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করে দেখুক মিস্টার কর্স। একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে সব কজন তার ওপর। বিরতির সময় প্রথমে মেয়েদেরকে ছুটি দেওয়া হলো। 15 মিনিট পর জানালায় রুলার দিয়ে টোকা দিতেই ফিরে এলো ওরা। এবার 15 মিনিটের জন্য ছেলেদের ছুটি। ছুটি পাওয়া মাত্র হই হুল্লোড় করে বেরিয়ে গেল সবাই। যে প্রথম বেরোতে পারল সে তুষারের বল বানিয়ে ছুটতে লাগলো অন্যদের দিকে। যাদের স্লেড আছে আশ্রে পাশ্রে তারা উঠে পড়ছে হার্ড স্ক্রেবল হিলে। তারপর সেখান থেকে স্লেডের উপর উবু হয়ে শুয়ে ঝড়ের বেগে নেমে আসছে নিচে। যাদের স্লেড নেই তারা কেউ তুষারের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কেউ কুস্তি করছে, সেই সঙ্গে চিৎকার করছে গলা ফাটিয়ে। যতক্ষণ না টোকা পড়ে জানালায় ততক্ষণের জন্য ওরা স্বাধীন। দুপুরের টিফিন বাটি খুলল ইলেজা জেন। ওতে মাখন, রুটি, সসেজ, ডোনাট, আপেল আর 4টে অ্যাপল টার্নওভার রয়েছে। খাওয়া শেষ হলে গায়ে কোট, হাতে গ্লাভস আর মাথায় টুপি চড়িয়ে বাইরে খেলতে গেল আলমাঞ্জো। বাইরে বেরোলে দেখা যায় জঙ্গল থেকে গাছ কেটে বব স্লেডে সাজিয়ে নিয়ে হার্ডস্কেবল পাহাড় থেকে নেমে আসছে মানুষ। চাবুক দিয়ে ফটকা ফোটানোর আওয়াজ করছে ঘোড়ার কানের কাছে, চেঁচিয়ে হুকুম দিচ্ছে এগোবার জন্যে। আর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ তুলে চলে যাচ্ছে ঘোড়াগুলো স্কুলের পাশ দিয়ে। বব স্লেড আসতে দেখেই নিজ নিজ স্লেড নিয়ে ছুটল ছেলেরা ওটার রানারের সঙ্গে বাঁধবে বলে। মাইলস লিউইসের স্লেডে ওর সঙ্গে জুটে গেল আলমাঞ্জো। যাদের স্লেড নেই তারা উঠে পড়ছে বোঝাই কাঠের ওপর,
হই হুল্লোড় করতে করতে চলে গেল ওরা স্কুল ছাড়িয়ে। এদিকে উপরে এতক্ষণে যুদ্ধ বেঁধে গেছে, কে কাকে ঠেলে নিচে তুষারের ফেলতে পারে। যে নিচে পড়ে যায় সে নিচে থেকে তুষারের হাত বোমা মারতে থাকে উপরে। মনে হলো মুহূর্তেই শেষ হয়ে গেল টিফিনের বিরতি। স্কুলে ফেরার জন্য প্রথমে ওরা হাঁটলো, তারপর দৌড়াতে শুরু করলো। দেরি হয়ে গেলেই পিট্টি খেতে হবে। হাঁপাতে হাঁপাতে যখন পৌঁছলো ওরা ক্লাসরুমের দরজায়, তখন চারদিক চুপচাপ। ভয়ে ভয়ে পা টিপে ঢুকলো ওরা ভিতরে। দেখা গেল নিজের ডেস্কে বসে আছেন মিস্টার কর্স। মেয়েরা নিজ নিজ সিটে বসে ভান করছেন যেন পড়ায় কত ব্যস্ত। ছেলেদের দিকটা একেবারে ফাঁকা, কেউ নেই সিটে। সবার সঙ্গে ক্লাসরুমে ঢুকে নিজের সিটে বসলো আলমাঞ্জ। বইটা চোখের সামনে তুলে ধরে নিঃশব্দে শ্বাস ফেলবার চেষ্টা করছেন। সবার দিকে তাকালেন, কিন্তু কাউকে কিছু বললেন না মিস্টার কর্স। সবশেষে ফিরল বিল রিচি তার সাঙ্গপাঙ্গ নিয়ে। ড্যাম কেয়ার ভঙ্গিতে নানা রকম শব্দ করলো ওরা সিটে পৌঁছতে। সবাই না বসা পর্যন্ত চুপ করে থাকলেন মিস্টার কর্স। তারপর বললেন, এবারের মতো তোমাদের এই দেরিতে আমি দোষ ধরলাম না, কিন্তু খেয়াল রেখো যেন এরকম আর না হয়। সবাই টের পেল বড় ছেলেরা আবার দেরি করবে। মিস্টার কর্স ওদেরকে দিয়ে আদেশ পালন করাতে পারবেন না, শাস্তিও দিতে পারবেন না, কারণ শাস্তি দিতে গেলেই উল্টো ওরা সবাই মিলে তাকে ধরে পিটাবে। ইচ্ছে করেই ওরা উত্ত্যক্ত করছে টিচারকে। বরফের মতোই স্তব্ধ হয়ে গেছে বাতাস। তীব্র ঠান্ডায় গাছের ছোট ডালগুলো ফাটছে। ধূসর আলো আসছে তুষার থেকে, ছায়া জমতে শুরু করেছে জঙ্গলে। শেষ বিকেলে ক্লান্ত পায়ে খাড়াই বেয়ে উঠেল ওরা। রয়্যালের পেছনে হাঁটছে আলমাঞ্জ, রয়্যাল হাঁটছে মিস্টার কর্সের পেছনে। ইলেজা জ্যানের পেছনে হাঁটছে অ্যালিস স্লেড ট্র্যাকের অপর পাশ দিয়ে। লাল রং করা উঁচু বাড়িটার ছাদ তুষার জমে সাদা হয়ে আছে। ছাদের প্রান্ত থেকে ঝুলছে জমাট বরফ। সামনের দিকটা অন্ধকার, তবে রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় মোমের আলো। বাড়ির ভেতর না ঢুকে অ্যালিসের হাতে টিফিন বাটি ধরিয়ে দিয়ে গোলাবাড়ির দিকে এগুলো আলমাঞ্জ রয়্যালের পেছন পেছন। চৌকোনা প্রাঙ্গণের তিন দিকে তিনটে বিশাল গোলাঘর। প্রথমেই চোখে পড়ে ঘোড়ার গোলাঘর। ঘরটা বাড়ির দিকে মুখ করা, লম্বায় 100 ফুটের কম নয়। ঠিক মাঝখানে রয়েছে ঘোড়াদের বক্স স্টলগুলো। একধারে বাচ্চা ঘোড়ার শেড, তার ওপাশে মুরগি খামার, আর অন্য ধারে গাড়িগুলো রাখবার জায়গা। এতই বড় যে দুটো বাগি আর একটা স্লেড ঢুকিয়ে রাখবার পরও ঘোড়া খুলবার জন্য প্রচুর জায়গা পাওয়া যায়। ঘোড়াগুলো ওখান থেকেই বাইরের ঠান্ডায় না বেরিয়ে সোজা নিজেদের স্টলে যেতে পারে। ঘোড়ার গোলাঘরের পশ্চিম প্রান্তে রয়েছে বড় গোলাঘর। খড় বোঝাই ওয়াগন যেন সহজে মাঠ থেকে সোজা এই গোলায় ঢুকতে পারে, সেজন্য বিশাল দরজা রয়েছে এই ঘরে। একধারে ছাদ পর্যন্ত উঁচু খড়ের গাধা, লম্বায় 50 ফুট, চওড়ায় 20 ফুট। এর পাশে গরু আর বলদের জন্য 14টা স্টল, তার ওপাশে মেশিন আর টুলস শেড। এরপরই দক্ষিণের গোলাঘর। এটার প্রথমেই ফিডরুম, তারপর শুয়োরের খোয়াড়, তারপর বাছুরদের। তার পাশে শস্য মাড়াইয়ের জায়গা আর ফ্যানিং মিল, সবশেষে ভেড়ার ঘর। 12 ফুট উঁচু তক্তার বেড়া দেয়া আছে গোলা প্রাঙ্গণের গোটা পূব দিক জড়িয়ে। 3টে বিশাল গোলাঘর আর এই পূবের বেড়া ঘিরে রেখেছে প্রাঙ্গণটাকে। যতই তুষার পড়ুক আর যত জোরেই বাতাস উঠুক, ভিতরে আসবার পথ নেই। সেজন্য চরম শীতেও 2 ফুটের বেশি তুষার জমে না কখনো গোলা প্রাঙ্গণে। গোলাঘরে ঢুকতে হলে সবসময় আলমাঞ্জ ঢোকে ঘোড়ার আস্তাবলের ছোট্ট দরজা দিয়ে। ঘোড়াও ভালোবাসে, ঘোড়াগুলোও সম্ভবত বোঝে সেটা। ও ঢুকলেই এগিয়ে আসে, বেড়ার ফাঁক দিয়ে নাক বাড়িয়ে গুঁতো দেয় ওকে, জানতে চায় খাবার কিছু সঙ্গে আছে কিনা, একটা দুটো গাজর বা আর কিছু। ওর খুব ইচ্ছে করে ওগুলোর গায়ে হাত বুলায়, কেশরের ভেতর আঙুল ঢুকিয়ে চুলকে দেয়, কিন্তু বাবার ভয়ে পারে না। বিশেষ করে 3 বছরই কোল্ট দুটোর কাছে যাওয়া একেবারেই নিষেধ। ওগুলোকে এখনো পুরোপুরি পোষ মানানো হয়নি, একটু এদিক ওদিক হলেই বিগড়ে যাবে। এমনকি আস্তাবল পরিষ্কারের ছুতোতেও ভিতরে যেতে পারে না আলমাঞ্জ।
8 বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস করতে পারে না বাবা। যদি কোনো কারণে ভয় পেয়ে যায়, কামড়াবে, লাথি মারবে, ঘৃণা করবে মানুষকে, কোনোদিন ভালো ঘোড়া হতে পারবে না। ও ভাবে এত অপূর্ব সুন্দর ঘোড়াও কেন ব্যথা দেবে বা ভয় দেখাবে ওদের। ও জানে কি করে শান্ত নরম ব্যবহার দিয়ে জয় করতে হয় কোল্টের মন। কিন্তু বাবা কিছুতেই ভরসা করতে পারে না ওর ওপর। কাজেই শুধু এক নজর চোখের দেখা দেখেই সন্তুষ্ট থাকতে হয় ওকে। ও কাছে এলে ওরাও এগিয়ে আসে। এদিক ওদিক চেয়ে কেউ না থাকলে ওদের নাকে একটু হাত বুলিয়ে দেয় আলমাঞ্জ, কিংবা একটা গাজর খাইয়ে চট করে সরে যায় সামনে থেকে। আজ বাবা আগেই পানির গামলা ভরেছে, এখন ওদের দানা খাওয়াচ্ছে। তাই স্কুলের জামার ওপর একটা বার্ন ফ্রক চাপিয়ে নিয়ে নিত্যদিনের কাজে লেগে গেল আলমাঞ্জ আর রয়্যাল। দুটো পিচ পর্ক তুলে নিয়ে স্টল পরিষ্কারের কাজে লেগে গেল ওরা। ময়লা খড় সরিয়ে সে জায়গায় তাজা খড় বিছিয়ে দিচ্ছে, যাতে গরু বাছুর, ষাঁড় আর ভেড়াগুলো পরিষ্কার বিছানায় আরামে ঘুমাতে পারে। শুয়োরদের জন্য কখনো এসব দরকার হয় না, কারণ ওরা নিজেরাই বিছানা পাতে এবং সেসব পরিষ্কার রাখে। দক্ষিণ গোলাঘরের একটা স্টলে রয়েছে আলমাঞ্জোর নিজের একজোড়া বাছুর। ওকে দেখেই এগিয়ে এলো ওরা বেড়ার কাছে। ওকে ঠেলে সরিয়ে বারের ফাঁক দিয়ে মাথা গলিয়ে আদর নেবে। দুটোই লাল, একটার কপালে সাদা ফোঁটা। আলমাঞ্জো ওটার নাম দিয়েছে স্টার, অন্যটার নাম ব্রাইট। বাছুর দুটোর বয়স এখনো 1 বছর পুরনো হয়নি। ছোট্ট দুটো শিং সবে শক্ত হতে শুরু করেছে। শিংয়ের চারপাশে চুলকে দিলে আলমাঞ্জো খড়খড়ে জিভ দিয়ে ওর হাত চেটে দিল ওরা। ফিডবক্স থেকে দুটো গাজর নিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়ালো ও বাছুর দুটোকে। এবার ফিশ পর্ক নিয়ে কুচি করা খড়ের গাদায় চড়ল দুজন। ওপরে অন্ধকার, কিন্তু আগুন লাগবার ভয়ে বাতি নিয়ে ওদের উপরে ওঠা বারণ। একটু পরেই অবশ্য অন্ধকার সয়ে গেল চোখে। দ্রুত হাত চালালো ওরা। নিচের গামলাগুলোয় খড় ফেলেছে পর্ক দিয়ে টেনে টেনে। খাচ্ছে সবাই। কচর মচর আওয়াজ আসছে কানে, খড়ের ধুলোটে মিষ্টি গন্ধ আসছে নাকে। পশুগুলোর গায়ের গন্ধ মিশে আছে বাতাসে। খানিক বাদেই সদ্য দোয়া দুধের গন্ধ পাওয়া গেল, বাবার বালতি থেকে আসছে। নেমে এসে নিজের ছোট্ট টুল আর দুধ দোয়ানোর বালতি নিয়ে ঢুকলো আলমাঞ্জো গরুর স্টলে। শক্ত বাঁট থেকে দুধ ধোয়ানোর শক্তি আসেনি এখনো ওর ছোট্ট হাতে, কিন্তু ব্লসম আর বসির দুধ ও দোয়াতে পারে। স্থির হয়ে দাঁড়িয়ে দুধ দেয় ওরা। লাথি মেরে দুধের বালতি উল্টায় না, বা লেজের ঝাপটা মারে না চোখে। দুপায়ের ফাঁকে বালতি রেখে দুধ দোয়াতে শুরু করলো ও। ডান বাম চোঁ চোঁ বাঁকা হয়ে নামছে দুধের ধারা। ফেনা উঠছে বালতির দুধে। মনের আনন্দে গাজর আর দানা চিবাচ্ছে গরুটা। পিঠ পাকা করে আড়মোড়া ভেঙে মোটা লেজ দুলিয়ে গোলার বেড়ালগুলো দুধের গন্ধে অস্থির হয়ে ম্যাও করে উঠছে মাঝে মাঝে। গোলাবাড়ির ইঁদুর খেয়ে খেয়ে বেজায় মোটা হয়ে উঠেছে ওরা। শস্য আর পশুদের দানা পাহারা দেয় বলে ওদের ভারী কতর। দোয়ানো হলেই এক বাটি করে দুধ দেওয়া হয় ওদের। বেড়ালের বাটিতে দুধ ঢেলে দিয়ে বসির স্টলে চলে গেল আলমাঞ্জো। আলমাঞ্জোর দোয়ানো হয়ে যেতে নিজের টুল আর বালতি নিয়ে বাবা এলো ডসমের স্টলে বাঁট থেকে বাকি দুধটুকু টেনে বের করতে। কিন্তু আগেই সব বের করে নিয়েছে আলমাঞ্জো। ওখান থেকে উঠে বসির স্টলে ঢুকলো বাবা, কিন্তু পর মুহূর্তে বেরিয়ে এসে বলল, তুমি তো দেখছি ভালো দোয়া বাপ। ঘুরে দাঁড়িয়ে মেঝে পড়ে থাকা এক গোছা খড়ে লাথি মারল আলমাঞ্জো। প্রশংসায় খুশি হয়েছে, কিন্তু সে ভাব প্রকাশ করতে চায় না। বোঝা গেল এখন থেকে ওর দোয়ানোর পরে বাবাকে আর বাকিটুকু দোয়াতে হবে না। শীঘ্রই শক্ত বাটের গরুর দুধও দোয়াতে পারবে ও। আলমাঞ্জোর বাবার চোখ দুটো নীল, মাঝে মাঝে ঝিক করে ওঠে, কৌতুক ঝিলিক দেয়। বিশাল দেহী মানুষ, লম্বা দাড়ি আর চুল তামাটে রঙের। উঁচু বুট আর গরম কোট পরা অবস্থায় আরো বিশাল লাগে। এই অঞ্চলে একজন গণ্যমান্য গুরুত্বপূর্ণ লোক বাবা, চমৎকার একটা খামারের মালিক। কথার দাম আছে। প্রতি বছর অনেক টাকা জমাচ্ছে ব্যাংকে। মেলনে যখন যায় সবাই সম্মানের সঙ্গে কথা বলে। লণ্ঠন আর দুধের বালতি হাতে রয়্যাল এসে দাঁড়ালো। নিচু গলায় বলল, বাবা, বিগ বিল রিচি এসেছে আজ স্কুলে। আলো আধারি সৃষ্টি করছে চারপাশে।
ফুটো করা টিন দিয়ে ঘেরা লণ্ঠন। আলমাঞ্জু লক্ষ্য করল বাবাকে গম্ভীর দেখাচ্ছে। দাঁড়িতে হাত বুলিয়ে মাথা নাড়ল বার কয়েক। কি বলে শুনবার জন্য উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করছে আলমাঞ্জু, কিন্তু কিছুই না বলে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে গোলাবাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা ঘুরে দেখতে চলে গেল বাবা। কাজ শেষ। এইবার বাড়িতে গিয়ে ঢুকলো দুই ভাই। ভয়ানক ঠান্ডা, আধার রাত, একেবারে নিস্তব্ধ। জল জ্বলছে আকাশের তারাগুলো। প্রশস্ত আলোকিত গরম রান্নাঘরে ঢুকতে পেরে আলমাঞ্জুর মনে হলো বাঁচলাম। খিদেও লেগেছে প্রচণ্ড। পানি গরম করে রাখা হয়েছে। দরজার পাশে বসানো বেসিনে প্রথমে বাবা, তারপর রয়্যাল এবং সবশেষে আলমাঞ্জু হাত মুখ ধুয়ে নিল। ভালো করে তোয়ালে দিয়ে মুখ মুছে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রয় নিল। রান্নাঘরে স্কার্টের ছড়াছড়ে, কোনোটা এদিক যাচ্ছে, কোনোটা ওদিক, কোনোটা আবার চরকির মতো পাক খেয়ে বৃত্ত তৈরি করছে। ব্যস্ত হাতে ডিশে সাপার তুলছে ইলাইজা জেন আর অ্যালিস। এখনই পরিবেশ করবেন। ভাজা মাংসে বাদামি রং ধরেছে, গন্ধে পাকস্থলীটা কেমন যেন নড়ে চড়ে উঠল আলমাঞ্জুর। মনে হলো কেউ যেন খামচি দিচ্ছে পেটের ভেতর। পাশের স্টোর রুমে আধ মিনিটের জন্য একটু থামলো আলমাঞ্জু। ঘরের ওপাশে পিছন ফিরে দাঁড়িয়ে দুধ জাল দিচ্ছে মা। দুপাশে শেলফে সাজানো রয়েছে মজার মজার সব খাবার। মস্ত হলুদ পনিরের চাকার পাশে তামাটে রঙের ম্যাপল সুগারের চাকা। সদ্য তৈরি করা পাউরুটি মন ভোলানো গন্ধ ছড়াচ্ছে। তার পাশে রাখা 4টে বড়সড় কেক। একটা গোটা শেলফ জুড়ে রাখা আছে মজার মজার পিঠে। একটা পিঠের কিছুটা অংশ কাটা হয়েছে, ছোট একটা টুকরো পড়ে আছে বাসনের উপর লোভনীয় ভঙ্গিতে। ওটুকু থাকলেই কি আর না থাকলেই কি ভেবে হাতটা যেই বাড়াতে যাবে অমনি পিছন থেকে চেঁচিয়ে উঠল ইলাইজা জেন, এই কি হচ্ছে? দেখো মা কি করে। কথাটা বলেই ডিশ হাতে ছুটল খাবার টেবিলে রাখতে। পিছনে না ফিরে মা বলল, ওটা থাক আলমাঞ্জু, খিদে নষ্ট হবে। এর কোনো অর্থ হয়? রেগে গেল আলমাঞ্জু। ছোট্ট একটা টুকরো খেলেই খিদে নষ্ট হয়ে যাবে? মহা জ্বালাতন। খিদে পেট চিনচিন করছে, অথচ টেবিলে সাজানোর আগে এক কামড়ও খাওয়া যাবে না। কোনো মানে হয় না এসবের। কিন্তু কথাটা তো মাকে বলা যায় না। মা যা বলবে সেটাই আইন, মেনে চলতে হবে। বিকট বেঞ্চি কেটে জিভ দেখালো সেই ইলাইজা জেনকে। দুই হাতে দুটো ডিশ ধরা বলে কিছুই করতে পারল না ও। পাছে ফেরবার পথে কিলটিল দেয় এই ভেবে চট করে ডাইনিং রুমে ঢুকে পড়ল আলমাঞ্জু। খাবার ঘরে প্রচুর আলো। চারকোনা হিটিং স্টোভের পাশে বসে রাজনীতির আলাপ করছে বাবা আর মিস্টার কোর্স। খাবার টেবিলের দিকে মুখ করে বসেছে বাবা, কাজে কিছুতে হাত দেওয়ার সাহস হলো না আলমাঞ্জু। পুরো করে কাটা পনিরের টুকরো রয়েছে বড় একটা প্লেটের উপর, আর একটা প্লেটে রয়েছে থকথকে কম্পমান হেড চিজ। কাছের ডিশে রয়েছে জ্যাম, জেলি, বড় এক জগ ভর্তি দুধ। একটা পাত্রে ধোয়া উঠছে শিমের সেদ্ধ করা বিচি দিয়ে কোরমার মতো করে রান্না করা মাংস থেকে। উপরে ছড়ানো রয়েছে বিস্কিটের গুঁড়ো। সব এখনো আসেনি টেবিলে। যা এসেছে তাই দেখে পেটের ভেতর ডিগ বাজিয়ে দিচ্ছে নাড়ি ভুড়ি। ঢোক গেলে ধীর পায়ে সরে গেল আলমাঞ্জু ওখান থেকে। এতিমের মতন ঘোরাঘুরি করছে ও বিশাল খাবার ঘরে। এমন সময় চোখ পড়ল মার উপর। মস্ত এক কাঠের ট্রেতে করে ভাজা মাংস নিয়ে ঢুকছে। কিছুটা খাটো আর মোটাসোটা হলেও মা দেখতে ভালো। নীল চোখ, বাদামি চুল আর মানানসই জামা কাপড়ে চমৎকার লাগে। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সব ঠিকঠাক আছে কিনা এক নজর দেখে নিল মা। তারপর কোমরে জড়ানো অ্যাফ্রনটা খুলে রেখে অপেক্ষায় থাকলো কখন বাবার কথা শেষ হয়। ভাজা মাংসের গন্ধটা নাকে যেতেই চনমন করে উঠল আলমাঞ্জুর মন। ইচ্ছে হলো ছুটে গিয়ে এক টুকরো তুলে কামড় বসায়। জেমস, এসো, খাবার দেওয়া হয়েছে। সামান্য একটু বিরতি পেয়ে বলে ফেলল মা। হ্যাঁ, এই যে আসছি বলে উঠে দাঁড়ালো বাবা। সবাই নিজ নিজ জায়গায় বসলো। বাবা এক মাথায়, মা আরেক মাথায়। সবাই মাথা নিচু করে থাকলো। বাবা সবার হয়ে ধন্যবাদ দিল ঈশ্বরকে, অনুরোধ করলো যেন খাবারগুলোর উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করেন। এরপর কয়েক সেকেন্ডের বিরতি।
বাবা একটা ন্যাপকিন খুলে গলার কাছে গুজে নিয়ে প্লেটে খাবার তুলতে শুরু করলো। প্রথমে মিস্টার কর্সের প্লেট, তারপর মায়ের, তারপর রয়্যাল, এলাইজা জেন ও অ্যালিসের প্লেট ভর্তি করে আলমাঞ্জুর প্লেটের দিকে হাত বাড়ালো। থ্যাংক ইউ বলল আলমাঞ্জু ভরা প্লেট পেয়ে। ছোটদের এর বেশি কথা বলবার নিয়ম নেই। বাবা মা আর মিস্টার কর্স কথা বলবে, ছেলেমেয়েরা শুধু শুনবে, বড়রা কেউ প্রশ্ন করলে সংক্ষেপে জবাব দেবে। প্রথমে সেদ্ধ শিমের বিচি আর মাংস খেলো আলমাঞ্জু। লবণ দেওয়া মাংস মাখনের মতো গলে যাচ্ছে মুখের ভেতর। তারপর সেদ্ধ আলু বাদামি গ্রেভিতে চুবিয়ে খেলো। তারপর খেলো ভাজা মাংস, সঙ্গে পুরো মাখন দেওয়া পাউরুটি। তারপর প্রথমে একটা শালগম ভর্তা, পরে একটা হালকা সেদ্ধ করা মিষ্টি কুমড়োর পাহাড় ধ্বংস করলো। এবার বড় করে একটা শ্বাস ছেড়ে ন্যাপকিনটা আর একটু ভালো করে গুজে নিল নেক ব্যান্ডের ভেতর। তারপর ঝাঁপিয়ে পড়লো স্ট্রবেরি জ্যাম আর আঙুরের জেলির ওপর। এরপর তরমুজের খোসা দিয়ে তৈরি মশলাদার আচার চেটে নিল কিছুক্ষণ। পেটের ভেতরটা বেশ আরাম বোধ হচ্ছে। সবশেষে ধীরে সুস্থে বড় এক টুকরো কুমড়োর মোরব্বার দিকে মন দিল। রয়্যাল বলল, হার্ট স্ক্র্যাবলের ছেলেরা নাকি আজ স্কুলে এসেছে। মিস্টার কর্সের দিকে ফিরে বলল বাবা। হ্যাঁ, খুব সংক্ষেপে জবাব দিলেন মিস্টার কর্স, কারণ আলমাঞ্জোর মতো তিনিও ব্যস্ত এখন। শুনলাম ওরা বলে বেড়াচ্ছে আপনাকেই শিক্ষা দিবে। মনে হচ্ছে চেষ্টা ত্রুটি করবে না। তস্তরিতে ঢেলে চায়ে চুমুক দিচ্ছে বাবা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দুজন টিচারকে খেদিয়েছে ওরা। গত বছর জোহান লেনকে এমনই জখম করেছিল, বেচারা শেষকালে মারাই গেল। জানি আমি, বলেন মিস্টার কর্স। জোহান লেন আর আমি একসঙ্গেই লেখাপড়া করেছি, সেই স্কুল থেকে। ও আমার বন্ধু ছিল। আর কিছু বলল না বাবা। সাপার শেষ করে মোকাসিনে চর্বি মাখাতে বসলো আলমাঞ্জু চুলোর ধারে। এটা ওর রোজকার কাজ। চুলোর ওপর ধরে গরম করে নিয়ে শক্ত চর্বির দলা খসলে গলা চর্বি লেগে যায় চামড়ার ওপর। তারপর হাতের তালু দিয়ে ঘষে মিশিয়ে দেওয়া হয়। এর ফলে নরম থাকবে চামড়া, শুকনো থাকবে পা। রয়্যালও বসে গেছে ওর বুট নিয়ে, চর্বি মাখাচ্ছে ঘষে ঘষে। আলমাঞ্জু ছোট বলে বুট পায়নি, মোকাসিন পড়তে হয় ওকে। মেয়েদের নিয়ে ডিশগুলো ধুয়ে মেজে রান্নাঘর ও ভাড়ার ঘর ঝাড়ু দিচ্ছে মা। বাবা তলকুঠুরিতে গিয়ে আলু আর গাজর কেটে তৈরি রাখছে গরুগুলোর আগামীকালের খাবার। কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উঠে এলো বাবা। জগে করে মিষ্টি সাইডার আর ঝুড়িতে করে আপেল এনেছে সবার জন্য। রয়্যাল এক বাটি পপকর্ন নিয়ে এলো, কর্ন পপারে সেঁকবে বলে। রান্নাঘরের চুলো নিভিয়ে দিয়েছে মা ছাই দিয়ে। সবাই বেরিয়ে যেতে নিভিয়ে দিল মোমবাতিগুলো। খাবার ঘরের দেয়ালে বসানো বড় স্টোভের ধারে গিয়ে বসলো এবার সবাই। স্টোভের ওধারটা রয়েছে বৈঠকখানা। এখানে মেহমানদের বসানো হয়, ছেলে মেয়েদের বিনা কারণে ঢোকা নিষেধ। একটা স্টোভ দিয়েই বাবার ঘর আর বৈঠকখানা গরম হয়। চিমনির মাধ্যমে উপরতলার বেডরুমগুলো গরম থাকে। স্টোভের উপর দিকটা চুলোরও কাজ দেয়। লোহার ঢাকনি সরিয়ে এখানে পপকর্ন সেঁকছে রয়্যাল। তারের পপারের উপর শুয়ে আছে সাদা দানাগুলো। হঠাৎ একটা দানা ফুটলো, তারপর আরেকটা, তারপর 3-4টে একসঙ্গে, তারপরে একসঙ্গে শত শত দানা বিস্ফোরিত হলো। বিরাট ডিশ ফ্যানটা যখন ভর্তি হয়ে গেল পপকর্নে, অ্যালিসোর মধ্যে গলানো মাখন ছাড়লো। তারপর খানিকটা লবণ দিয়ে নাড়লো আচ্ছা মতো। দারুণ গন্ধ ছাড়ছে। এখন পপকর্ন যার যত খুশি খাও। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে আর উল বুনছে মা। বাবা ভাঙা কাঁচের টুকরো দিয়ে যত্নের সঙ্গে ছেঁচে মসৃণ করছে একটা নতুন কুঠারের হাতল। পাইনের ডাল কুদে একটা শেকল বানাচ্ছে রয়্যাল। অ্যালিস এমব্রয়ডারি করছে। খানিক পরপরই সবার হাত যাচ্ছে ডিশ প্যানের দিকে। এক মুঠ পপকর্ন মুখে ফেলে বার কয়েক চিবানোর পর অ্যাপেলে একটা কামড়, তারপর আবার পপকর্ন, সঙ্গে এক ঠোক সাইডার। সমানে চলছে হাত মুখ। ইলাইজা জেন শুধু জোরে জোরে খবর পড়ছে নিউ ইয়র্ক সাপ্তাহিক পত্রিকা থেকে। স্টোভের ধারে ফুড স্টলে বসে খাচ্ছে আর ভাবছে আলমাঞ্জো। দুধ দিয়ে কানায় কানায় ভরা একটা গ্লাসের মধ্যে একই সমান আর এক গ্লাস ভর্তি
পপকর্ন যদি একটা একটা করে ছাড়া যায়, সমস্ত পপকর্ন ঢুকে যাবে দুধের গ্লাসে, কিন্তু এক ফোঁটা দুধও উপচে পড়বে না বাইরে। আর কিছু দিয়েই এটা সম্ভব নয়, রুটি দিয়ে তো একেবারেই না। কিন্তু কি করে হয় এটা? ভাবতে ভাবতে দুধে পপকর্ন দিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো মরা। কিন্তু পেট ভরা, ওদিক থেকে তেমন কোনো তাগিদও এলো না। তাছাড়া এখন দুধের বাটি নাড়াচাড়াটা পছন্দ করবে না মা। সবে স্বর পড়তে শুরু করেছে, এখন দুধ নাড়লে পুরো হবে না স্বর। কাজেই এক কামড় সরস আপেল, এক মুঠ পপকর্ন, তারপর এক ঢোক সাইডার, এভাবেই চালিয়ে গেল রাত 9টা পর্যন্ত। ঘড়িতে 9টা বাজতেই শুতে যাবে বলে উঠে পড়ল ওরা। চেইন সরিয়ে রাখলো রয়্যাল। অ্যালিস রেখে দিল এমব্রয়ডারির সুতো, উলের বলে কাঁটা দুটো গেঁথে রাখলো মা। বাবা চাবি দিল ঘড়িতে, তারপর স্টোভে আর একটা কাঠ চাপিয়ে বন্ধ করে দিল ড্যাম্পার। খুব শীত পড়েছে, বললেন মিস্টার কর্স। শূন্যের নিচে 40 ডিগ্রি। জবাবে বলল বাবা, আরো শীত পড়বে ভোরে। একটা মোম জ্বেলে নিল রয়্যাল। ঘুম ঘুম চোখে তাকে অনুসরণ করে সিঁড়ি ঘরের দরজার দিকে চলল আলমাঞ্জো। কিন্তু সিঁড়িতে পা দিতে তীব্র ঠান্ডায় পুরো চোখ খুলে গেল। দৌড়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। অসম্ভব ঠান্ডা হয়ে আছে বেডরুম। কোনো মতে বোতাম খুলে কাপড় ছেড়ে উলের নাইট শার্ট আর ক্যাপ পরেই ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ঘুমের আগে হাঁটু গেড়ে প্রার্থনা করা নিয়ম, কিন্তু শীতের জ্বালায় ওসবের ধার দিয়েও গেল না ও। নাকের ডগায় ব্যথা, দুপাটি দাঁত মারপিট শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আওয়াজ হচ্ছে খটখট। রাজহাঁসের পালক দিয়ে তৈরি বিছানায় 2 কম্বলের মাঝে ঢুকে নাক পর্যন্ত ঠেকে ফেলল ও ছটপট। ঘুম যখন ভাঙল, নিচের বড় ঘড়িটায় তখন রাত 12টার ঘন্টা পড়ছে। চারদিকে নিবিড় অন্ধকার। আওয়াজ পেল সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে কেউ। রান্নাঘরের দরজাটা খোলা, তারপর বন্ধ হলো। ও জানে বাবা যাচ্ছে গোলাবাড়িতে। এত বিরাট গোলাঘরেও সব পশুর জায়গা হয়নি। গোটা 25 গরুকে শুতে হয় গোলা প্রাঙ্গণের একটা খোলা শেডে। সারা রাত একভাবে শুয়ে থাকলে ঘুমের মধ্যে জমে যাবে। তাই এই চরম ঠান্ডাতেও গরম বিছানা ছেড়ে মাঝরাতে ওঠে হেই হেট করে ওদের জাগায় বাবা। চাবুকের আওয়াজ তুলে প্রাঙ্গণের ভেতর এদিক থেকে ওদিক দৌড়ায়। আবার যখন চোখ মেলল, আলমাঞ্জো দেখল মোমের কাঁপা আলোয় কাপড় পরছে রয়্যাল। ওর নিঃশ্বাস নাক থেকে বেরিয়েই বাষ্প হয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে না ফেলতে অদৃশ্য হয়ে গেল রয়্যাল। মোমবাতিটাও গায়েব। নিচে সিঁড়ির গোড়া থেকে হাঁক ছাড়ছে মা। কি হলো আলমাঞ্জো, উঠছো না কেন? 5টা বাজে। কাঁপতে কাঁপতে জামা পরে নিল আলমাঞ্জো। দৌড়ে নেমে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের স্টোভের পাশে। ব্যস্ত হাতে বোতাম লাগাচ্ছে এখনো। বাবার রয়্যাল গোলাবাড়িতে চলে গেছে। দুধের বালতিগুলো নিয়ে ছুটল সে। এখনো গাঢ় অন্ধকার, উজ্জ্বল তারাগুলো তেমনি জ্বলছে আকাশে। প্রত্যাহিক কাজগুলো সেরে বাবা আর রয়্যালের সঙ্গে ও যখন রান্নাঘরে ফিরে এলো, নাস্তা তখন প্রায় তৈরি। আহ, কি অপূর্ব সুগন্ধ! প্যানকেক ভাজছে মা। চুলোর পাশে রাখা বড় একটা প্লেটে উঁচু হয়ে থাকা বাদামি সসেজ থেকে রস গড়াচ্ছে। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিল আলমাঞ্জো। দুধ জাল দেওয়া সেরে মা আসতেই বসে পড়ল ওরা নাস্তার জন্য। ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে খাওয়া শুরু করলো সবাই। জই রান্না করা হয়েছে। প্রচুর দুধের স্বর আর চিনি মিশিয়ে খাও, যার যত মন খুশি। এরপর রয়েছে ভাজা আলু, সোনালি বাকহুইটের পিঠে, সসেজ, মাখন, ম্যাপল সিরাপ, জ্যাম, জেলি, ডোনাট। আলমাঞ্জোর সবচেয়ে বেশি পছন্দ পুরু, রসালো, মুড়মুড়ে, মশলাদার অ্যাপল পাই। তাই 2বারে অনেকটা করে নিয়ে খেলো। তারপর কানের উপর এয়ার মাপ এঁটে মাফলার দিয়ে নাক থেকে দস্তানা পরা হাতে টিফিন বাটি নিয়ে রওনা হলো লম্বা রাস্তা ধরে স্কুলের পথে। আজ স্কুলে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বোধ করছে না আলমাঞ্জো। কারণ বড় ছেলেরা যখন মিস্টার কর্সকে ধরে মারবে সে দৃশ্যও দেখতে চায় না। কিন্তু স্কুলে না গিয়েও তো উপায় নেই। বয়স হয়ে গেছে অনেক, 9 বছর।